মিশন রূপের অঙ্গীকার, দেশ গড়া অংশীদার। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। যে বইটির দাম 500 থেকে 1000 টাকা, সেটির রাজধানীতে পাওয়া যায় 100 থেকে 150 টাকায়। কম দামে পেয়ে না বুঝে যে বইটি কেনা হচ্ছে তা আসল নয়, বরং পাইরেটেড। দিন দিন বাড়ছে বই পাইরেসির প্রবণতা। এতে শুধু প্রকাশনা শিল্প ও আমদানিকারকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, প্রতারিত হচ্ছেন ক্রেতাও। আমন্ত্রণ সবাইকে। রাত 9টা বাংলাদেশে আজ থাকছে বই পাইরেসি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। দেখার আমন্ত্রণ রইল। দেশ বিদেশের আরো খবর জানাতে আপনাদের সাথে থাকছি আমি কাজী মহুয়া। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর আহসান। আমি হাসানুর রহমান। খেলার সব খবর থাকছে আমার সাথে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনামগুলো। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে কেউ গ্রেপ্তার না হলেও যে কোনো সময় সুখবর পাওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যম কর্মীদের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। আমদানি নিরুৎসাহিত করতে ৮০টি বিলাস পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর হবে মার্চে। বিপিএলে সিলেট রয়্যালসকে ১৬ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল দুরন্ত রাজশাহী। ঢাকা গ্ল্যাডিয়েটার্সের ২০৯ রানের বিশাল টার্গেট তাড়া করছে বরিশাল বার্নার্স। রাত 9টা বাংলাদেশে এছাড়া আরো থাকছে। পদ্মা সেতুর অর্থায়নে নতুন কোনো চুক্তি চূড়ান্ত হয়নি জানালেন অর্থমন্ত্রী। বিশ্বব্যাংকের বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেবে। এবং সামনে অপেক্ষা করছে কঠিন সময়, নতুন ইসিকে সতর্ক করলেন সাখাওয়াত। সদস্য পদ হারাতে যাচ্ছেন টাঙ্গাইল 5 আসনের আবুল কাশেম। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে র্যাব, পুলিশ ও সিআইডি কাজ করছে। যে কোনো সময় সুসংবাদ পাওয়া যাবে। এদিকে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত ও পেশাগত বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ঘটনাটি। তবে এখন পর্যন্ত নিরাপত্তা কর্মী ছাড়া কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাগর রুনির একমাত্র সন্তান মেঘের নিরাপত্তা জোরদার কথা জানিয়েছে পুলিশ। ঘটনার দিন সকালে ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু ৩ দিন পার হলেও খুনি কারা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। মঙ্গলবার এই বিষয়টিরই ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আমি বলেছিলাম, কারণ আমাকে সেটা বলতেই হবে যে আপনারা বলেছিলেন যে কয়েক ঘন্টার মধ্যে আপনি আমাদেরকে এটা আপনার প্রশ্ন করেছিলেন। আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া ঠিক হবে না, তবে এইটুকু আপনাদেরকে আমরা আশ্বাস দিব ইনশাল্লাহ, যে ইনশাল্লাহ হত্যাকারী যেই হোক ধরা তাকে পড়তেই হবে। বিভিন্ন গণমাধ্যমে এই হত্যাকাণ্ডে সংবাদকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে পুলিশ। এর মধ্যে তারা সাগর সরোয়ারের কর্মস্থল মাছরাঙ্গা টেলিভিশনে গিয়ে তার ব্যবহৃত কম্পিউটার পরীক্ষা করেছে। আমরা আসলে এখন পর্যন্ত কোনো মিডিয়া কর্মীকে আটক করি নাই বা গ্রেফতার করি নাই বা জিজ্ঞাসাবাদের জন্য আমরা কাউকে ডাকিনি। অন্য কোনো এজেন্সি বা অন্য কেউ কিছু করলে সেটি আমি জানি না। শনিবার ভোর রাতে রাজাবাজারে নিজ ফ্ল্যাটে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। ধারালো অস্ত্রের আঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে খুনিদের গ্রেপ্তারের বিষয়ে সরকারের দেয়া আশ্বাস ৭২ ঘণ্টার মধ্যে বাস্তবায়িত না হলে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আজ সাংবাদিক দম্পতি সাগর রুনির স্মরণ সভায় সাংবাদিক নেতারা একথা জানিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্মরণ সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা সরকারের নিজের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করা এবং গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। সেখানে জাসাসের আরেকটি আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অতীতের হত্যাকাণ্ডের বিচার করা হলে এই হত্যাকাণ্ড হতো না। অতীতে যে সাংবাদিকদের যে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গেলে, রাস্তায় সংবাদ সংগ্রহ করতে গেলে এই সরকারের নেতাদের এবং কর্মীদের আক্রোশে পরিণত হয়ে বহু জায়গায় সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, লাঠিপিটা খেয়েছে, আহত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। কোনো প্রতিকার এই সরকার করে নাই। এদিকে সাংবাদিক সাগর রুনির খুনিদের আটক করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি তুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। দুপুরে সুপ্রিম কোর্টে এই সংবাদ সম্মেলন করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করার ফলে আমরা মনে করি অদক্ষ অযোগ্য ব্যক্তিত্বের কারণে আজকে দেশের এই অবস্থা। তাই আমরা সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা সরকারের নিকে দাবি জানাচ্ছি, শুধু এই দুইটি করুণ মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে। মঙ্গলবার বাদ আসর পশ্চিম রাজাবাজারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদে এই দুই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো শোক কাটিয়ে উঠতে পারছেন না রুনি সাগরের সহকর্মীরা। শোকাতুর সহকর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন স্বাভাবিকভাবে তাদের পেশাগত দায়িত্ব চালিয়ে নেয়ার। তাদের হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের সদস্য ও সহকর্মীদের জড়িয়ে বিভিন্ন কথা রটানো নিয়েও ক্ষোভ জানিয়েছেন কেউ কেউ। বিকেল ৫টা, অন্যান্য দিনের চেয়ে একটু বেশি নীরবে টিএন বাংলার সংবাদ কক্ষ। অনেক সহকর্মী গেছেন মেহেরুন রুনির কুলখানিতে। যারা যেতে পারেননি তারাও চুপচাপ নিজেদের কাজগুলো সারছিলেন। রুনি যেখানে বসতেন সেই জায়গাটা ফাঁকা পড়ে আছে। রুনি আপা আর আমি ওই ডেস্কটা শেয়ার করতাম একসাথে। তো উনি চলে যাওয়ার পর থেকে আমি আর ওই ডেস্কটাতে বসতে পারি না। মানে ওর কি বলবো, উনি একটা অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন। যে কোনো সমস্যায় যে কোনো কিছুতে উনি আমাকে এমনভাবে গাইড করতেন। আমারই মনে হয় যে একটু পরে হয়তো কোনো অ্যাসাইনমেন্টে আছে, একটু পরে চলে আসবে, কিন্তু যখন মনে হয় যে রুনি আর কোনোদিনই আসবে না, তখন সেটা মানা আমাদের জন্য খুবই কষ্টকর। এবং এখনো মানে হঠাৎই মানে ডুকরে কেঁদে ওঠা বলতে যেটা বোঝায়, সেটা আমাদের কলিগদের মধ্যে আছে। কিছু কিছু পত্রিকায়, কিছু কিছু টেলিভিশনে মন গড়া সংবাদ পরিবেশন করা হচ্ছে, যার ফলে মৃত রুনিকেই কিন্তু অপমান করা হচ্ছে এক ধরনের। তার সম্পর্কে নানা রকম নেতিবাচক বক্তব্য, যেটি আমাদেরকে খুবই পীড়া দেয়। অনেকটা একই রকম পরিবেশ মাছরাঙা টেলিভিশনেও। সাগর সারোয়ারের প্রসঙ্গ উঠতেই চোখের পানি আটকাতে পারছেন না তার সহকর্মীরা। সবারই এক কথা, এমন মানুষ খুব দরকার বর্তমান গণমাধ্যমে। পোস্টার থেকে ওর নাম বাদ দিয়ে আরেকজনের নাম বসাতে হয়েছে, আমাকেই করতে হয়েছে এই পোস্টের কাজটা। আমি যখন ওর নাম বাদ দিয়ে আরেকজনের নাম সেখানে বসাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমি নিজেই আমার শরীরের কোনো একটা অংশ কেটে ফেলছি। সবাই আশাবাদী শিগগিরই এই সাংবাদিক দম্পতি হত্যা রহস্যের সুরাহা হবে। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংক ছাড়া অন্য কারোর সাথে নতুন কোনো চুক্তির বিষয় এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর বিশ্বব্যাংকের সাথে এই সংক্রান্ত চুক্তি থাকবে কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারই নেবে বলেও জানিয়েছেন তিনি। পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে জটিলতায় বিশ্বব্যাংকের ঋণ কার্যকর করার সময়সীমা পেরিয়ে গিয়েছিল। তার আগেই আরও ৬ মাস এটির কার্যকারিতা বাড়িয়েছে দাতা সংস্থাটি নিজেই। এরই মধ্যে অন্য ঋণদাতা সংস্থাগুলো আগ্রহ দেখিয়েছে। গত ৭ ফেব্রুয়ারি যোগাযোগমন্ত্রী বলেছেন ২১ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সাথে সমঝোতা চুক্তি হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে অর্থমন্ত্রী বললেন, বিশ্বব্যাংকের সাথে দীর্ঘমেয়াদে আলোচনা সম্ভব নয়, তবে অন্য কারোর সাথেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একটা সুমোটো এটাকে এক্সটেন্ড করেছে ফর 6 মান্থস, হুইচ মিনস আরো ডিলে। তো সেটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য নয়। এখন আমরা আলোচনা করছি হোয়াট উই শুড ডু উইথ দ্যাট। পিপিপি ইজ এক্সপেন্সিভ আর এর বিরাট প্রজেক্ট। সুতরাং আমরা প্রথমে চেষ্টা করব যাতে এটাকে কোনোভাবে
আরো ডোনার নিয়েও যাতে এটা কিছু করা যায় সেটা চেষ্টা করব। 21 তারিখে MOU ইটস কোয়াইট ডিফারেন্ট। ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক চলবে, কিন্তু এই প্রজেক্টে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে চাই কিনা দ্যাট ইজ উই হ্যাভ টু ডিসাইড। মালয়েশিয়ার প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন তাদের প্রস্তাব কঠিন, আর তাদের সঙ্গে চুক্তি করতে গেলে বিশ্বব্যাংক সহ অন্য দাতাদের সাথে কথা বলে তাদের সাথে চুক্তি বাতিল করতে হবে। মালয়েশিয়ার ব্যাপার ইজ কোয়াইট ডিফারেন্ট। মালয়েশিয়া ইট ইজ এ PPP অফার, এটা আমি জানি না, ওরাই জানেন। এখন আমাদের কতগুলো কাজ করতে হবে। আমরা যদি ঠিক করি এটাকে একদম PPP-তে যাব, তাহলে উই হ্যাভ টু উইথড্র আর ক্যান্সেল যে এগ্রিমেন্ট আছে আমাদের উইথ দি ওয়ার্ল্ড ব্যাংক, উইথ দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, উইথ জাপান অ্যান্ড উইথ IDB। সেটা করার আগে আমরা তাদের সঙ্গে আলোচনা করতে চাই যে আমরা এইরকম নতুন উপায় যদি করি, তোমরা কি কিছু কিভাবে করতে পারো। অর্থমন্ত্রী বলছেন বিশ্বব্যাংকের বাড়ানোর সময় অনুযায়ী দেরি করবে না বাংলাদেশ। মন্ত্রী আশাবাদী আগামী মৌসুমেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়াদের শেষ সময়ে সরকারের সাথে বিদায়ী নির্বাচন কমিশনের কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল বলে স্বীকার করেছেন বিদায়ী কমিশনার M সাখাওয়াত হোসেন। শেষ কার্যদিবসে তিনি সাংবাদিকদের বলেন, একটি ভালো নির্বাচনের জন্য সবার আগে দরকার অযাচিত হস্তক্ষেপ মুক্ত পরিবেশ। বিদায়ের সময় গত 5 বছরে অর্জিত সম্পদের হিসাবও দিয়েছেন তিনি। 2007 সালের এই দিনে দায়িত্ব নেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন। তার বিদায়ের মধ্য দিয়েই শেষ হল ATM শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন অধ্যায়। 5 বছর পর বিদায়ক্ষণে খানিকটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, তত্ত্বাবধায়ক ও রাজনৈতিক সরকারের আমলে কমিশনের কাজে আলাদা আলাদা ধরনের সংকট ছিল। মেয়াদের বেশিরভাগ সময়ে সহযোগিতা পেলেও শেষ দিকে এসে সরকারের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার কথাও স্বীকার করলেন তিনি। জানান, মূল কারণ ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা না করা নিয়ে সিদ্ধান্তহীনতা আর DCC নির্বাচন করতে না চাওয়া। নারায়ণগঞ্জের বিষয়টা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যেটা CEC নিজে বলেছেন, ওটা রিপিট করতে চাই না। আমার মনে হলো আর সেনাবাহিনী মোতায়েন নিয়ে এবং DCC নির্বাচন নিয়ে হয়তো ওনারা ভুল বুঝেছেন, কিন্তু আমরা ডেফিনেটলি DCC নির্বাচন করতাম যদি আমাদের হাতে সময় থাকতো। গত 5 বছরে অনেক নির্বাচন করার অভিজ্ঞতা থেকেই তিনি বলেন, একটি নির্বাচন তখনই ভালো হয় যখন তাতে বাইরের কারো কোনো হস্তক্ষেপ থাকে না। বাইরের কোনো লোককে কোনোভাবে কোনো নির্বাচনে ইন্টারফেয়ারেন্স করতে দেওয়া যাবে না এবং আইন যা আছে আইন প্রয়োগ করতে হবে উইদাউট সিইং এনিবডিজ ফেস। এক। দ্বিতীয়ত হচ্ছে যে এমন পরিস্থিতি করতে হবে যেখানে ভোটাররা স্বাচ্ছন্দ্যে এসে ভোট দিয়ে যেতে পারেন এবং তার নিজের ভোটটা যেন নিজে দিতে পারেন। বিদায় বেলায় কোনো অতৃপ্তি আছে কিনা জানতে চাইলে তিনি DCC নির্বাচন করে যেতে না পারার কথা বলেন। আর নতুন কমিশনের জন্য সেটাই সবচেয়ে কঠিন পরীক্ষা হবে বলেও উল্লেখ করেন তিনি। সে কারণেই কোনো নিরীক্ষায় গেলে তারা সমস্যায় পড়বেন বলেও সতর্ক করে দেন M সাখাওয়াত হোসেন। আসমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইল 5 আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 3 সদস্যের আপিল বিভাগ দুপুরে এই আদেশ দেয়। এর আগে 2009 সালের 15 ডিসেম্বর ঋণ খেলাপি হওয়ার অভিযোগে আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের একটি নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ। একই সাথে ওই আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণার নির্দেশ দেয় আদালত। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করেন আবুল কাশেম। হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকে জড়ো হয় সর্বস্তরের মানুষ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে হুমায়ুন ফরিদীর মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। মঙ্গলবার সকাল 10টায় হুমায়ুন ফরিদীর মরদেহ শহীদ মিনারে আনা হয়। বীর মুক্তিযোদ্ধা এই অভিনেতাকে গার্ড অব অনার দেয় পুলিশ বাহিনীর একটি চৌকস দল। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় জানানো হয় শেষ বিদায়। সমাজের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধ ছিল, রাজনৈতিক বিশ্বাসে আস্থাবান ছিল। আধুনিক কালের অভিনয়ের যে দুটি, সেটা ফরিদীর মাধ্যমেই সর্বাধিক এই দেশে আমরা পেয়েছি। বাংলাদেশের অভিনয় জগতের এই দিকপালকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নামে হাজারো জনতার ঢল।
ছিলেন তার গুণমুগ্ধ সহকর্মীরাও। এই সমাজ, এই রাষ্ট্র, এই প্রেক্ষাপট যদি তাকে সাহায্য করতো তাহলে হয়তো তিনি আরো অনেক দূর এক্সপ্লোর করতে পারতেন এবং আসলেও সেটা আন্তর্জাতিক মানের হতে পারত। এখন মেবি সামনে ফরিদী ভাইকে 21 পদক দেওয়া হবে, মরণোত্তর 21 পদক দিয়ে কোনো লাভ নেই। তার যে ট্যালেন্ট সেটা কি করে তিনি অ্যাচিভ করেছেন সেটা ধারণ করতে হবে এবং সেই বিশ্বাস নিয়ে নতুন প্রজন্মকে